পত্রপত্রিকার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 28শে মার্চ শুক্রবারের কথাবার্তার আসর। বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ তিনটি খবর নিয়ে আজকের পর্যালোচনায় থাকবেন বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির। তবে পর্যালোচনায় যাওয়ার আগে যথারীতি ঢাকা ও কলকাতার জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম তুলে ধরছি। আমার দেশ অনলাইনে দেশের নিরাপত্তা বিষয়ক একটি পর্যবেক্ষণমূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এক দশকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত 2000 মানুষ। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম, খালেদা জিয়া বলেছেন দেশের অবস্থা সংকটজনক। ইত্তেফাক অনলাইনের খবর, খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম, শিক্ষামন্ত্রী বলেছেন দেশের শিক্ষার মান বাড়ানো বড় চ্যালেঞ্জ। নতুন বার্তা অনলাইনে বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আনামের মন্তব্য কলাম, সঙ্গীতে বিশ্ব রেকর্ড জাতি গঠনে কোনো ভূমিকা রাখবে কি? মানবজমিনের মন্তব্য প্রতিবেদন, কূটনৈতিক চাপে সরকার বিব্রত, রাজনীতি, মানবাধিকার ও শ্রম পরিস্থিতির উন্নয়ন প্রশ্নে বৈশ্বিক চাপ বাড়ছে। ইনকিলাবের অনুসন্ধানী প্রতিবেদন, গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে এগিয়ে যাচ্ছে মিয়ানমার, পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন অনলাইন স্বর্ণ চোরাচালান সম্পর্কিত প্রতিবেদনে লিখেছে, স্বর্ণের খনি 2 বিমানবন্দর, শরীরে বাঁধা স্বর্ণ, ব্যাগের ভেতর স্বর্ণ, প্যান্টের পকেটে স্বর্ণ, জুতায় স্বর্ণ, মোজায় স্বর্ণ, উড়োজাহাজে স্বর্ণ, টয়লেটে স্বর্ণ, কোথায় নেই স্বর্ণ। এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিক। ভোট খরচার খবরে আনন্দবাজার লিখেছে, রেজ্জাকের মতো সিপিএম বহিষ্কার করল লক্ষণকেও। অন্য একটি খবরের শিরোনাম, মাওবাদীদের জন্য মোদির অস্ত্র কলম ও লাঙ্গল। এদিকে ভারতীয় ক্রিকেটের বোর্ড প্রধান নিয়ে আদালতের রায় এবং বিতর্ক নিয়ে আজকালের খবর, শ্রীনিবাসন সরলেই সানি। তবে এই সময় অনলাইন লিখেছে, সুনীল গাভাস্কারই এখন বিসিসিআই এর সভাপতি। সংবাদ প্রতিদিনের শিরোনাম, মোর্চা সুপ্রিমো বিমল গুরুংকে গ্রেপ্তার করা হলে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শ্রোতা বন্ধুরা, এবার পর্যালোচনায় যাব। তো জনাব নুরুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি কথাবার্তার আজকের আসরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। তিনি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, 71-এ যখন কেউ কিছু বলছিল না তখন জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দেন, তাই তিনি দেশের প্রথম প্রেসিডেন্ট। প্রশ্ন হচ্ছে, খালেদা জিয়ার এই দাবি কতটা যুক্তিসঙ্গত? তাছাড়া বাংলাদেশের সমস্যা কি এখন এই ফয়সালা করা যে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশে শাসক শ্রেণীর বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তাদের সমর্থনকারী বুদ্ধিজীবী সমাজ বহুদিন ধরে বাংলাদেশের ইতিহাস বিকাশে যাদের যাদের নেতৃ পর্যায়ে বিরাট ভূমিকা রয়েছে তাদের ব্যাপারে ইতিহাস বিকৃতির এক চরম মহোৎসব চালিয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের জনগণের কাছে, বিশেষত তরুণ প্রজন্মের কাছে সাধারণভাবে ইতিহাস সম্পর্কে সচেতন করা যে পথে একটা বাধা। সেই ইতিহাসের যে বিকৃতিমূলক আখ্যান নানান রাজনৈতিক দল থেকে আসছে, তার সঙ্গে সর্বশেষ সংযুক্ত হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই দাবি যে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে 1971 সালের 27 মার্চ জিয়াউর রহমান বা দুটো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দুটো ভাষণ দিয়েছিলেন। প্রথমটিতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সময়ের রাষ্ট্রপ্রধান হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তী ঘোষণায় তিনি সেটিকে বদলে দিয়ে বলেছিলেন তিনি যে ঘোষণা দিচ্ছেন স্বাধীনতার, সেটা দিচ্ছেন হচ্ছে শেখ মুজিবুর রহমানের নামে। এটা হচ্ছে বাস্তব কথা। প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগ এখন প্রতিদিন এমন ভাবে তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বাংলাদেশের সেই সময়কার ইতিহাসকে বিবৃত করে চলেছে, যেখানে মনে হয় যে আওয়ামী লীগ এবং তার নেতা শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ পাকিস্তান পিরিয়ডের 23 বছরে কিংবা তারপরে 25শে মার্চ থেকে 9 মাসের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত অন্য কোন দল, অন্য কোন মানুষ এদেশে কোনো ইতিবাচক ভূমিকা পালন করে নাই। বাস্তবতা অবস্থা হচ্ছে 25শে মার্চ রাতে
শেখ মুজিবুর রহমানকে যখন গ্রেফতার করা হয় তখন বাংলাদেশের মানুষ, এমনকি আওয়ামী লীগের লক্ষ লক্ষ তৎকালীন সাপোর্টার এবং স্বাধীনতাকামী তরুণরা সহ একটা দিক নির্দেশনাহীন অবস্থার মধ্যে পড়েন। সেই সময় 27শে মার্চে জিয়াউর রহমান যে বক্তৃতাটা, যে ভাষণটা দিয়েছিলেন, সেটা অনেক মানুষকে, এমনকি যারা বইপত্রের সঙ্গে যোগাযোগ আছে তারা জানবেন যে বাংলাদেশের পরবর্তীকালে যিনি ডেপুটি চিফ হয়েছিলেন এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য, তিনিও একটা বক্তৃতায় কথোপকথনে স্বীকার করেছেন যে জিয়ার সেই বক্তৃতা শুনে তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত হয়েছিলেন এবং যুদ্ধ করতে সিদ্ধান্ত গ্রহণ করেন। জিয়ার এই ভূমিকা যতই গৌরবজনক হোক না কেন, কোন অবস্থাতেই তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন না। কেউ একজন ঘোষণা দিলেই রাষ্ট্রপতি হয়ে যায় না। একটা দেশে বৈধভাবে রাষ্ট্রপতি হওয়ার জন্য কতগুলি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং সেই প্রক্রিয়ায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, যদিও সেইখানে তিনি যুদ্ধে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, এমন কথা বিএনপি কিংবা খালেদা জিয়া কিংবা তার বুদ্ধিজীবীরা কেন বলছেন? এটা তারাই বলতে পারবেন। আমার অনুমান যে আওয়ামী লীগের দিক থেকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করবার জন্য এবং আপন পক্ষকে অযৌক্তিকভাবে প্রাপ্য মর্যাদারও বেশি পর্যায়ে গৌরবান্বিত করবার জন্য মৌলানা ভাসানী থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে মনি সিং, মোজাফফর আহমেদদের থেকে শুরু করে তাদের সবাইকে ছোট করে তাদের নেতৃবৃন্দকে সামনে নিয়ে আসবার ব্যাপারে যে ধরনের একটা বেপরোয়া ভাব এবং বক্তব্য দিয়ে চলেছেন, তারই প্রতিক্রিয়া হিসেবে সেটা যেমন এক ধরনের খণ্ডিত ইতিহাস এবং বিকৃত ইতিহাস, তারই প্রতিক্রিয়া হিসেবে অনুমান করি তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা সেটাকে সামলাবার চেষ্টা করছে। এবং আওয়ামী লীগ লক্ষ্য করে থাকবেন যে জিয়াকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া, স্বীকৃতি দেওয়া তো দূরের কথা, তাকে স্বাধীনতা যুদ্ধের একজন কোলাবরেটর হিসেবে, পাকিস্তানপন্থী রাজাকার হিসেবেও চিহ্নিত করবার একটা চেষ্টা করে। কিন্তু তার প্রতিক্রিয়া হিসেবে জিয়াকে আবার বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা, এটা আমি মনে করি না কোনো ইতিবাচক রেসপন্স আওয়ামী লীগের দিক থেকে যে বিকৃতি করা হচ্ছে। উচিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে যিনি যখন যেভাবে যতটুকু ভূমিকা পালন করেছেন, সেই তার ইতিহাসের মধ্যে, লিখিত ইতিহাসে তার ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করা এবং সঙ্গে সঙ্গে এটাও মনে রাখা যে মানুষ ইতিহাস তৈরি করে, সাধারণ মানুষ, এবং সে সাধারণ মানুষ নেতাও তৈরি করে। সেই নেতা আবার সেই সাধারণ মানুষদেরকে নিয়ে ইতিহাসকে তার নতুন একটা স্তরে পৌঁছে দেয়। জি জনাব কবির, খালেদা জিয়ার দাবির জবাব দিতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়েননি। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট থাকার মতো একটি স্বতঃসিদ্ধ বিষয়কে প্রমাণ করার চেষ্টা করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান স্বাধীনতার ঘোষণার জন্য বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ফাঁসি পর্যন্ত দেওয়ার চেষ্টা করেছিলেন। ইয়াহিয়ার মুখে তো একটিবারের জন্যও জিয়ার নাম আসেনি, তাকে গ্রেপ্তার করেনি। প্রশ্ন হচ্ছে, এরকম একটি ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী কি নিজেই বঙ্গবন্ধুকে বিতর্কিত করে ফেললেন না? শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি ছিলেন, এই ব্যাপারে আমি মনে করি না ইতিহাসের প্রমাণাদি বা কিংবা সেই প্রজন্ম এখনো বেঁচে আছে এটার ব্যাপারে, এবং এগুলি দলিল দস্তাবেজ অত্যন্ত পরিষ্কার। আমি আবারও বলছি, আওয়ামী লীগের দিক থেকে কিংবা আওয়ামী লীগের প্রধানের দিক থেকে যেটা সমস্যার দিক, সেটা হচ্ছে যে তারা আওয়ামী লীগের নেতা এবং সেই মুহূর্তে বাংলাদেশের প্রায় 7.5 কোটি মানুষের কণ্ঠস্বর হিসেবে মুজিবের যে ভূমিকাটা ছিল 25শে মার্চের আগ পর্যন্ত, সেটাতে একটা নিঃসন্দেহে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কনক্লুসিভ যে পর্ব, সেই পর্বের একেবারে নিঃসন্দেহে প্রধান নেতা ছিলেন। কিন্তু আওয়ামী লীগ দিক থেকে অপরাপর রাজনৈতিক দলের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ চালাবার সময় মৌলানা ভাসানী, মনি সিং, মোজাফফর আহমেদ এবং সবচেয়ে বড় কথা স্বাধীনতার যুদ্ধকালীন যে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তাদের ভূমিকাগুলি পর্যন্ত স্বীকার করতে কুণ্ঠাবোধ করেন। তারা এই কুণ্ঠাবোধ করেন বলেই জাতীয় পর্যায়ের সমস্ত একজন নেতা শেখ মুজিবুর রহমান আজ বাংলাদেশের বর্তমান পর্যায়ে ইতিহাসের দলীয় নেতায় পরিণত হয়েছেন। আমি মনে করি সেটা আওয়ামী লীগের জন্য যেমন ক্ষতি হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য ক্ষতি হয়েছে এবং ইতিহাসকেও তারা ক্ষতিগ্রস্ত করেছেন। উচিত হবে তাদের যদি ইতিহাস বোধ
কোন রকম থেকে থাকে, তাহলে বাংলাদেশের, যেটা আমি আগেই বলেছি, যে যার যেটুকু ভূমিকা ঐতিহাসিকভাবে ন্যায্য, সেই ন্যায্য ভূমিকার স্বীকৃতি দিয়ে নিজেদেরকে ছোট না করা এবং আমাদের তরুণ প্রজন্মকে দিশেহারা বিভ্রান্ত করবার চেষ্টা না করা, সেটা আওয়ামী লীগের দিক থেকে যেমন বিএনপির দিক থেকেও তেমন দায়িত্ব রয়েছে। তবে সবচেয়ে বেশি দায়িত্ব রয়েছে বাংলাদেশ যারা ইতিহাসবিদ, ইতিহাস গবেষক এবং বুদ্ধিজীবী হিসেবে যাদের খ্যাতি আছে, পরিচিতি আছে, তাদের উচিত এই আওয়ামী লীগ এবং বিএনপির যে রাজনৈতিকভাবে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যে ইতিহাস রচনা করবার চেষ্টা করেন, সেটা থেকে মুক্ত হয়ে সাহসের সঙ্গে, সততার সঙ্গে পুরোপুরি ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরা। জি জনাব কবির, সবশেষ প্রশ্ন। সুশাসনের জন্য নাগরিক বা সুজন অভিযোগ করেছে নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। উপজেলা নির্বাচনে অনিয়ম, কারচুপি ও সহিংসতা রোধ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে কমিশন। আজ শুক্রবার সকালে রাজধানীর মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন এই অভিযোগ করে। সুজনের এই অভিযোগ কি তাহলে বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবির যথার্থতা প্রমাণ করছে? এই যে বিগত নির্বাচনগুলোতে, যেগুলি ইতিমধ্যে শুধু দেশীয় নয় আন্তর্জাতিকভাবে বিতর্ক তৈরি হয়েছে, সেইগুলোতে খুব পরিষ্কার বোঝা যায় যে নির্বাচন কমিশন এই নির্বাচন প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনি, বরং আমাদের কাছে মনে হয়েছে এই নির্বাচন প্রক্রিয়ার উপর নির্বাচন কমিশন কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবার চেষ্টাই করেনি। এই নির্বাচনগুলো এমন ভাবে করা হয়েছে যেখানে শাসক দল আওয়ামী লীগের যাতে সুবিধা হয়, সেটা সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে হোক কিংবা উপজেলা নির্বাচনের ক্ষেত্রে হোক, এই দুটো নির্বাচনের ফলাফলকে শেষ বিচারে আওয়ামী লীগের পক্ষাবলম্বী করে তুলবার জন্য নির্বাচন কমিশনের কে যা যা নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে হয় বা যা যা প্রয়োজন বলে তারা মনে করেছেন, তারা তাই করেছেন। এটা নিয়ন্ত্রণহীনতার কোনো প্রশ্ন নয়। আপনার প্রশ্নের দ্বিতীয় পর্ব আমি বলবো যে লক্ষ্য করুন, জাতীয় পর্যায়ের যে নির্বাচন জানুয়ারি মাসের 5 তারিখে হলো এবং যে উপজেলা নির্বাচন এখন চলছে, তাতে দুটো দিক আছে। প্রথম নির্বাচনে বিএনপি রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের অংশগ্রহণ করেনি। পরেরটার মধ্যে প্রধান প্রতিপক্ষ হিসেবে বিএনপি অংশগ্রহণ করেছে। যেই নির্বাচনের মধ্যে বিএনপি অংশগ্রহণ করেনি, সে নির্বাচনটা সুষ্ঠুভাবে এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সম্পন্ন করতে পারে নাই। কারণ হচ্ছে তারা 150টারও বেশি সিট তারা কাউকে অংশগ্রহণ করতে না দিয়ে নিজেদের সরকার গঠনের পথটা নিশ্চিত করে রেখেছে আগে। আর যেটার মধ্যে বিএনপি অংশগ্রহণ করেছে, সেইটাকেও তারা যখনই দেখছিল যে তাদের জনসমর্থন হারিয়ে ফেলছে, এই স্ট্যাগার্ড নির্বাচনের নামে সেটা দেখবার তার একটা ব্যবস্থা রেখেছিল এবং যতই নির্বাচন একটা একটা করে ফেজ এসছে, ততই সন্ত্রাস, ভোট ডাকাতি, কারচুপি এগুলির মাধ্যমে তাদের ফলাফলকে নিজেদের পক্ষে আনবার চেষ্টা করেছে। এটা সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখেছে। এটার মধ্যে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে বাংলাদেশে যার ক্ষমতাসীন শ্রেণীর যে সমস্ত রাজনৈতিক দল আছে, বিশেষত এই মুহূর্তে আওয়ামী লীগ, তারা একটা সুষ্ঠু নির্বাচন দলীয় নিয়ন্ত্রণের মধ্যে রেখে দিতে পারে না। ফলে সেই কারণেই সম্ভবত তার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং অন্যরা এটা নিজেরাও বোঝে, তারাও মনে হয় পারত না। আমার ধারণা তাদেরও রাজনৈতিক বৈশিষ্ট্য খুব গণতান্ত্রিক নয়। এরকম অবস্থার কারণেই বাংলাদেশে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ধারণাটা জনপ্রিয় হয়েছিল এবং যেটা জোর করে আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে। কিন্তু তার ন্যায্যতা, সামাজিক রাজনৈতিক ন্যায্যতা এখনো পর্যন্ত মানুষের কাছে মনে হচ্ছে যে যদিও সেই পদ্ধতিটা অগণতান্ত্রিক, কিন্তু অগণতান্ত্রিক শাসক শ্রেণী যেখানে বিদ্যমান থাকে, সেখানে তাদের ভেতরকার লড়াই নিষ্পত্তি করবার জন্য এই অগণতান্ত্রিক অপ্রতিনিধিত্বমূলক তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদের মধ্যেকার ক্ষমতার সুষ্ঠু পালাবদল অসম্ভব হয়ে পড়েছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো জনাব নুরুল কবির, কথাবার্তা অনুষ্ঠানে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।